আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা যে মিসাইল দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে, সে মিসাইলটিকে তারা বলছে যে এটি একটি হাইপারসনিক মিসাইল ছিল এবং এই মিসাইলটিকে ঠেকানোর জন্যে ইসরায়েল অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তারা এই মিসাইলটি ঠেকাতে পারেনি। মিসাইলটি তেল আবিবের বাইরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আঘাত করেছে এবং এটি সরাসরি কোনো ভবনে আঘাত করেনি। যেখানে আঘাত করেছে সেখানে 25 মিটার গভীর একটা গর্ত হয়েছে। 1 মিটার সমান 3 দশমিক ফিট আপনি ধরতে পারেন। সেই হিসাবে 82 ফিট গভীর একটা গর্ত সেখানে হয়েছে। এমন না যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, তা নয়। বছরের পর বছর ধরে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আলোচিত। তারা দারুণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেনটেন করে, অর্থাৎ ইসরায়েলের উপর দিয়ে রকেট কিংবা ড্রোন কিংবা মিসাইল ছড়ে ইসরায়েলের ভূমিতে গিয়ে স্পর্শ করে ক্ষয়ক্ষতি করতে পেরেছে, এরকম ঘটনা বিরল। এবারে হুতি বিদ্রোহীরা যে ঘটনা ঘটিয়ে দিয়েছে, এটিকে আপনারা একটা বিরল ঘটনা বলতে পারেন। ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো আয়রন ডোম এবং আয়রন বিম। তারা এই দুটোকে সমন্বয় করে আকাশ প্রতিরক্ষাকে নিশ্চিত করে এবং আকাশ প্রতিরক্ষার জন্য ইসরায়েল লেজারও ব্যবহার করে থাকে। তো এত কিছুর পরেও এবং কয়েকবার চেষ্টা করার পরেও তারা হুতিদের ছড়ে দেওয়া এই মিসাইলটিকে আটকাতে পারেনি। দুটো বিষয় এখানে তাহলে সামনে রাখা যায়। এক হলো যে হুতিদের হাতে এখন এত আধুনিক মিসাইল চলে গেছে যা ইসরায়েলের মতো প্রযুক্তিতে উন্নত একটি দেশের এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারে না, অথবা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমে গুরুতর কোনো বিচ্যুতি ছিল। এখন ইসরায়েল সেটি তদন্ত করে দেখছে। এই যে হামলাটি হলো, হামলার পরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিই বলেছেন যে এই বিমানবন্দরটি এখন আর আন্তর্জাতিক যাত্রীদের ওঠানামার জন্য নিরাপদ নয় এবং তিনি এই বক্তব্য দেওয়ার পর অন্তত হাফ এ ডজন দেশ তাদের এয়ারলাইন্সের উড়োজাহাজ সেই বিমানবন্দর ব্যবহার করা থেকে বিরত রয়েছে। অন্তত কয়েকটি দেশ একদিনের জন্য হলেও তাদের ফ্লাইট ক্যান্সেল করেছে। তারা তাদের স্টাফদের, তাদের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই যাত্রা ক্যান্সেল করেছে এবং পরিস্থিতি তারা সেখানে খতিয়ে দেখছে। তবে বিমানবন্দরটিতে প্যানিক ছড়িয়ে পড়েছিল, আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই আতঙ্কে সেখানে কেউ হতাহত হয়নি বা বিমানবন্দরের কোনো ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু প্রথমে আমরা জেনেছিলাম যে এই ঘটনায় 6 জন আহত হয়েছে। পরে জানা গেল যে মোট আহত হয়েছেন 8 জন। কিন্তু যারা আহত হয়েছেন তারা কি এই ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন নাকি তারা ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে আহত হয়েছেন, সে বিষয়টি স্পষ্ট নয়। স্বভাবতই এই ঘটনার পরে ইসরায়েল এর প্রতিশোধ নেবে, এটি স্বাভাবিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হুতিদেরকে জবাব দেওয়া হবে। অতীতেও তারা হুতিদেরকে দেখে নিয়েছেন, ভবিষ্যতেও হুতিদেরকে একহাত দেখে নেবেন বলে বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে এবারে যে আক্রমণ, সেটি একবার আক্রমণ করা হলো এবং ঘটনা শেষ হয়ে গেল তা নয়। ইসরায়েল অনেকগুলো আক্রমণ করবে এবং ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন ইসরায়েল কার্টস, তিনি বলেছেন যারাই এই ঘটনার পেছনে রয়েছে তাদেরকে 7 গুণ আঘাত ফিরিয়ে দেয়া হবে। এখন তাহলে সুপ্রিয় দর্শক, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল এই ঘটনায় হুতিদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে। কিভাবে তারা এর জবাব দেবে সে বিষয় নিয়ে তারা ভাবছে এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে গাজাতে মোতায়েন করার জন্য 1000-এরও বেশি রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে। তারা বাহিনীতে এসে এখন কাজ করবে এবং এই যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, যাদেরকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন মনে করে, হামাস এই হামলার জন্য বা এই হামলার সক্ষমতার জন্য পরিষ্কার করে বলতে গেলে হুতিদের প্রশংসা করেছে। সুপ্রিয় দর্শক, সবকিছু শুনে আপনাদের কি মনে হচ্ছে? ইয়েমেনের সঙ্গে কি ইসরায়েলের এখন একটা যুদ্ধ অবস্থা সেখানে শুরু হয়ে যেতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান।
আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভালো থাকুন যেখানেই থাকুন না কেন।